আমার কাছে মনে হইতাছে আমি রাঙামাটি আসি নাই, মনে হয় কোনো রূপকথার রাজ্যে চলে আইছি। জায়গাটা এত বেশি সুন্দর, তোমরা সরাসরি না গেলে বুঝতেই পারবা না। আমি আমার লাইফে অনেকগুলা ব্লগ করছি, কিন্তু আজকের মতো এত সুন্দর ব্লগ কোনোদিন করি নাই। কারণ আজকের ব্লগে তোমরা সমুদ্র, পাহাড়, কাপ্তাই লেক সবকিছু একসাথে দেখতে পারবা, তার সাথে মেরিন ড্রাইভের যে সুন্দর ভিউ বলার মতন না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, হঠাৎ করে আমরা প্ল্যান করছি রাঙামাটি একটা ট্যুর দিমু। তো যেই কথা ওই কাজ, তারপরে কি আমি আমার ফ্রেন্ড দুজনকে দুটো টিকিট কেটে নিছি রাঙামাটির। কুমিল্লা থেকে রাঙামাটি আমাদের থেকে প্রতি টিকিট রাখছে 750 টাকা কইরা। তো এরপরে রাতে 6-7 ঘন্টা বাসে জার্নি করে আমরা কিন্তু রাঙামাটি এসে পড়ছি। রাঙামাটি আসার পরে কিন্তু রিজার্ভ বাজারে নামছি। তো নামার পরে দেখি আমাদের সামনে একটা নাস্তার দোকান, তারপরে ডাইনার বামে কোনো দিকে চাই নাই, ডাইরেক্ট গিয়ে নাস্তার দোকানে ঢুকে এলাইছি। কারণ ভাই আমাদের পেটে ছিল অতিরিক্ত পরিমাণ ক্ষুধা। তো এরপর আমরা নিয়ত করলাম ঝুলন্ত ব্রিজ দিয়ে আমাদের ট্যুর শুরু করবো। তারপর একটা সিনজলা মামারা ডাক দিলাম, ওনারা বললাম যে মামা ভাড়া কত? উনি বলে যে 150 টাকা। তো আমরা বললাম যে না 150 টাকা না, 100 টাকা দিমু। উনি বললো না 120 টাকা। তারপরে বললাম যে না একদম 100 টাকাই দিমু। দামাদামি অনেকক্ষণ করার পরে কিন্তু উনি 100 টাকায় রাজি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস বলবো, এখানে কিন্তু 5 জনের 100 টাকা, একজনের 100 টাকা, 10 জনের 100 টাকা, মানে 10 জন তো সিন্ধিতে জায়গা হয় না, মানে 2 জনের 100 টাকা, 5 জনের 100 টাকা। তো তোমরা সবসময় চেষ্টা করবা ট্যুর দিলে 5 জন দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভাই তোমাদের টাকার পরিমাণ অনেক কম লাগবে। তো ঝুলন্ত ব্রিজ আসার পরে দেখি এখানে টিকিট আছে, টিকিটের দাম হইলো 20 টাকা কইরা, মানে প্রতিজনে 20 টাকা কইরা আর কি। তো তারপরে বললাম যে আঙ্কেল আমাদের 2টা টিকিট দেন। উনি বলে আমার কাছে কোনো বাংতি নাই, কারণ আমাদের কাছে ছিল 500 টাকার নোট, আর আশেপাশে কোনো দোকানও ছিল না যে ভাঙ্গাই দিমু। তারপর আঙ্কেল বললো যে যাও তোমরা আসার সময় ভাঙ্গাইয়া দিও। তো এরপরে ফাইনালি এসে পড়লাম ঝুলন্ত ব্রিজের সামনে। ঝুলন্ত ব্রিজে দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় ক্যালেন্ডার বইয়ের পাতার মধ্যে কিন্তু ঝুলন্ত ব্রিজ অনেক দেখছি। আমার তখন থেকে অনেক বেশি ইচ্ছা ছিল আমি কোনো একদিন ঝুলন্ত ব্রিজের মধ্যে আসবো। আর রাঙামাটি নাম নিলে কিন্তু সর্বপ্রথম ঝুলন্ত ব্রিজই চোখে ভাসে। আর একেবারে সকাল সকাল আইছি, যার কারণে কিন্তু আশেপাশে তেমন কোনো মানুষই দেখতে পারতাছি না, আমরা মাত্র 2 জনই আছি। আমার ভূত এই জায়গার মধ্যে তোরা 2 জন আসিস, মানে আমরা খুদ তারা কি মানুষ না? কোথায় আবার মানুষ হয় কেমনে? তোর এত বড় সাহস, ইয়াং বেড়ে তাইয়া আঙ্গলে মহিবে তর্ক করো। এ বেটা তুই কুত্তার মতো থাকবি, বেশি চালাই করবি না। বুঝছি রে, তোর একটা কামড় দেওয়া লাগবো। এই কোথায় আসো, তাড়াতাড়ি আয়, তার আজকে বিন্দাই দিব। তো গাইস, ব্রিজ থেকে কিন্তু তাড়াতাড়ি দৌড়াইছি, কারণ ভাই কুত্তা দেখে কি হয়েছে, যার যার এলাকাতে কিন্তু তাড়াতাড়ি পাওয়া হোক সেটা কুত্তা বা মানুষ, যার যার এলাকাতে এতে পাওয়ার দেওয়া হবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখতে পারছো এই লেকটা, এটা কিন্তু কাপ্তাই লেক। আর ভাই কাপ্তাই লেক যে এত বড়, যেই দিকে তাকায় ওই দিকেই কাপ্তাই লেক। বর্তমানে কিন্তু রাঙামাটির কোনো সিজন না, রাঙামাটির সিজন হচ্ছে বর্ষাকালে। আর তাছাড়া দেখতে পারতেছো আমরা 7টা বাজাইছি, এই টাইমে তো কোনো মানুষ থাকার কথাই না। এই যে একদম নিরিবিলি, আশেপাশে কোনো মানুষই চোখে পড়তেছে না। এইটা মনে হয় কোনো একটা বাজার, এখানে অনেকগুলো দোকানপাট দেখতে পারতাছি, কিন্তু সবগুলো দোকানপাট বন্ধ। আমরা একটু এই জায়গায় বসি, দেখি একটু পরে কেউ আসে কিনা। তো তারপরে কিছুক্ষণ পর দেখি একটা আন্টি এসে তরমুজের দোকান করলে। এখানে দেখি ভাই তরমুজগুলো এত পরিমাণ সুন্দর লাগতেছিল বলার মতন না। আর লাগবে না বা কেন, এগুলো কিন্তু সবগুলা মেডিসিন ছাড়া তরমুজ। বর্তমানে বাংলাদেশে তুমি একটা ফল পাইবা না যেই ফলটা বাজারে মেডিসিন ছাড়া বিক্রি করে। তো এরকম একটা ফল পাইলাম আমরা, যে তরমুজ মেডিসিন ছাড়া একদম পিওর খাঁটি। তো এগুলো তো ভাই মিস করা যায় না। তো আন্টিরে বললাম যে আন্টি আপনি একটা তরমুজ বানান, আগে খাইয়ে দেখি কেমন লাগে। আর এখানে ভাই তরমুজের কালারটা দেখো, খামু কি ভাই, এত পরিমাণ হলুদ লাগতেছিল, মনে হয় এটা আম। আমি এত সুন্দর তরমুজ কখনোই দেখি নাই। তো তারপরে আমরা তরমুজ খাই কিন্তু ঝুলন্ত ব্রিজ থেকে বাইরে হইতাছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু একটা তরমুজ খাই নাই, অনেকগুলো তরমুজ খাইছি, বাট সবকিছু কিন্তু ভিডিওতে দেখাই নাই, কারণ ভাই ফেস্টিভ্যাল করি নাই। ফেস্টিভ্যাল করলে না খাইতে আবার দেখাইতাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু আরেকটাকে দেখছিলা, আমরা কিন্তু ঝুলন্ত ব্রিজের টিকিটের টাকাটা দিই নাই, কারণ আমাদের কাছে কিন্তু ভাঙতে ছিল না। যেহেতু তরমুজ খাইছি ভাঙতে হয়ে গেছে, এখন কিন্তু আমরা টিকিটের টাকাটা দিয়ে দিছি। তো তারপরে আমরা 1 মিনিট হাঁটার পরে কিন্তু একটা সিনজি স্টেশন পেয়ে যাই, যেখান থেকে কিন্তু আমরা সিনজি দিয়া পোলওয়েল পার্কে যাবো। পোলওয়েল পার্কে এখান থেকে সিনজল আমাদের কাছে ভাড়া ছিল 150 টাকা। তো আমরা বললাম যে আমরা তো 2 জন, আমাদের যে একটু কমাই নেন। বলে ভাই 2 জন যান আর 5 জন যান, 1 জন যান, ভাড়া 150 টাকা। ওই যেহেতু এখানে 2-3টা সিনজি ছাড়া কিছুই নাই, তো আমাদের এগুলা দিয়ে যাওয়া লাগবে, এছাড়া তার কোনো উপায় নাই। তো 20 মিনিট পরে আমরা কিন্তু ফাইনালি চলে আসছি পোলওয়েল পার্কের মধ্যে। এই যে দেখতে পারতেছো একটা রাক্ষসের মতন কেমনে হাউ করে মুখটা ভাগ করে রাখছে, এটা ভিতরে যাওয়া লাগবে। যাই হোক, এই জায়গার মধ্যে কিন্তু আবার টিকিট আছে, বাপরে বাপ, টিকিটের দাম নাকি 40 টাকা। তো যখনই পার্কের মধ্যে ঢুকে একটু উপরে আসি, আমি তো ভাই ভিউ দিকে পুরাই শেষ। ভাই 40 টাকা কেন, 400 টাকা নিলেও পোষাইতো, এত সুন্দর ভিউ। দেখো না কাপ্তাই লেকটা কত সুন্দর দেখা যাইতেছে। আর এইদিকে দেখো অনেক অনেক বেশি সুন্দর এই জায়গাটা। যেহেতু সিজন না, বর্তমানে কিন্তু কোনো মানুষও দেখা যাইতেছে না। সিজন থাকলে কিন্তু অনেক বেশি মানুষ দেখা যাইতো এই পার্কের মধ্যে। তো এরপরে একটু নিচে হাইটা গেলাম, নিচে হাঁটার পরে সামনের দিকে একটা দোকান। আর ভাই ভুল এই জায়গা থেকে কিছু খাওয়া যাবো না, কারণ এখানে খাবারের দাম মানুষের থেকেও বেশি। সঠিক বলেছেন। এই পার্কের মধ্যে দেখি আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, যে ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আশেপাশে ভিউ দেখো ভাই, যেদিন আমরা গেছিলাম, বিশ্বাস করবা কিনা জানি না, ওই দিন মনে রোদের মনে
ডিগ্রি আসছিল কমপক্ষে 90 থেকে 80। আল্লাহ কি রোদ আসছিল, শরীরের পুরো চামড়াটা আমার একদম ফুলে গেছিল, এরকম রোদ আসছিল। আর এই যে গাছের কালার গুলো দেখো, গাছের কালার কিন্তু একদম হলুদ হয়ে গেছে, নীলের থেকে একবার হলুদ হয়ে গেছে রোদের লিগা। আর এমন গরম আসছিল মনে হয় গাছটির মধ্যে ভাই ডিম দিলে ডিম বাজে দিত গা। তো পার্কের মধ্যে একটা লাভ দেখতে পারলাম। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই লাভের সম্পূর্ণটা কিন্তু ভাই তালা লাগানো। আমি বুঝলাম না এখানে তো তালা লাগাইছে কোন কারণে। তোমরা যদি কেউ জানি না তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিও। আর এই জায়গাটার নাম কিন্তু লাভ পয়েন্ট। লাভ পয়েন্ট কেন রাখা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কারণে এখানে লেখা আছে। 2014 সালে আমেরিকান প্রবাসী আলাউদ্দিন তার স্ত্রী সুলতানা লিমাকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন। তো তারপরে তার একদিন কাপ্তাই লেকে ঘুরতে আসে। কাপ্তাই লেকে ঘুরতে এসে একটা বোট ভাড়া করে। হঠাৎ করে ভাই একটা জ্বর আসে আর কি। জ্বর আসার কারণে তো ভাই অনেক বেশি বাতাস আসে। বাতাস আসার কারণে নৌকা কিন্তু ধুলাধুলি করতেছিল। ওনার বউ সুলতানা লিমা, মানে আলাউদ্দিনের ওয়াইফ আর কি, সুলতানা লিমা, উনি কিন্তু ভয়ে পানিতে লাফ দিয়ে পড়ে। তো স্ত্রী লাফ দিয়েছে দেখে আলাউদ্দিন কিন্তু তাকে বাঁচাতে সাথে সাথে কিন্তু উনিও লাফ দিয়ে পড়ে। লাফ দেওয়ার পরে কিন্তু দুজনের আর কোনো কিছু খোঁজ খবর পাওয়া যায় নাই। পুরো 3 দিন কিন্তু ওনাদের কোনো খোঁজ খবর নাই। এরপরে 3 দিন পরে ওনাদের দুইজনের লাশ কাপ্তাই লেকে ভাইসা উঠে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো আলাউদ্দিন যখন লাফ দেয় তার স্ত্রী কিন্তু সে জড়ায় ধরে। তারপর 3 দিন পরে যখন তার লাশ উঠানো হয় তাদের দুইজনের, তারা কিন্তু একে অপরে ঠিক ওইভাবে জড়াই ধরে রাখছে কিন্তু মৃত অবস্থায়। তাদেরই ভালোবাসা দেখা তারপর থেকে কিন্তু এই জায়গার নাম দেওয়া হয়েছে লাভ পয়েন্ট। তো গাইস আজকে আমি আপনাদের অনেক বেশি সম্পর্কে বলতে চাই, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএজি এবং সিরিয়া অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কি সর্বোচ্চ স্কোর করবে। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যা খুশি আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ওয়ানলিডিস ব্যবহার করলে আপনি প্রথম ভিতরে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর আপনি সহজেই আইপি, উপায়, ব্যাংক, সম্পদ, ভিসা, ক্যাশ ইত্যাদি অনেক সহজ পদ্ধতির মাধ্যমে টাকা তুলতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টে থেকে লিংক দেওয়া আছে, নিবন্ধন করতে এখন এই লিংকের মধ্যে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন OneXBet। আর হ্যাঁ, নিবন্ধন করার সময় আমার প্রোমো কোড ওয়ানলিডিস ব্যবহার করুন এবং বোনাস পান। তো পুলোর বারে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে তারপরে কিন্তু আমরা আরেকটা সিএনজি নিয়ে নিই। এখন কিন্তু আমরা যাবো রিজার্ভ বাজারে, যেখানে আমরা প্রথমে সকালে নামছিলাম আর আমাদের থেকে ভাড়া নিছে 100 টাকা। আর রিজার্ভ বাজার আসার পর বোটের জন্য তোমাদের খুঁজতে হইব না। যখনই তোমরা রিজার্ভ বাজারে পাড়া দিবা, তোমাদের সাথে ব্যাগ আর তোমাদের ড্রেসআপ দিকে বুঝবো তোমরা টুরিস্ট। তোমাদেরকে দেখে দেখবা আশেপাশে থেকে অনেকে ডাকাটাকি শুরু করবো যে ভাই ভোট লাগবো নাকি ভোট লাগবো। তো আমরা কিন্তু এরকম একজনটা পাইয়ে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ এক ভাই, উনি কিন্তু আমাদের বোটের কাছে নিয়ে যাইতাছে। তো এই যে এটা আমাদের বোট, আমরা কিন্তু মানুষ 2 জন, কিন্তু আমাদের বোটে জাগাইবে আরো 20 জন। মানিবে অনেক বড় বোট, নিচে কিন্তু জাগাইবে 20 জন, উপরে 20 জন। বাট বোটের ভাড়া গেছে মাত্র 1500 টাকা। আমাদের কিন্তু 1500 টাকার বিনিময়ে সারাদিন ঘুরাইবো। তাছাড়া খাবার দাবার তেমন কোনো কিছুর ব্যবস্থা নাই, শুধুমাত্র ঘুরাইবো আর কি। আর এই ভাড়াটা কিন্তু যেই বোটটা ভাড়া করছি, এই বোটটা যদি আমি সিজনের টাইমে ভাড়া করতাম তাহলে কিন্তু 3 থেকে 3,500 টাকা চলে যাইতো। আর আমি কিন্তু ব্লগে শুরুতেই বলছিলাম, তোমরা যদি 2 জন না আইসা বা 3 জন না আইসা একসাথে 5 থেকে 6 জন আসো, তাহলে কিন্তু তোমাদের ট্যুরের খরচটা অনেক বেশি কমে যাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা আজকের ভিডিওটা কেমন লাগছে, মানে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও। আমি কিন্তু এই ভিডিওর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। আর সত্যি কথা বলতে কাপ্তাই লেকের মাঝখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এরকম জায়গাতে চলাচল করতে কি যে ভালো লাগতাছিল। বাট আর একটা জিনিস, এখানে কিন্তু কোনো ধরনের নেট কোনো কিছু আসছিল না। মানে ইন্টারনেট তো বাদ দিলাম ভাই, যে একটা ফোন দিবা ওই নেটটাও আসছিল না, একদম টোটালি নেট অফ হয়ে গেছিল। তো এখন কিন্তু আমরা এসে পড়ছি শুভলং ঝর্ণা, যেটা ছোটটা ওইটার মধ্যে। এখন তোমাদের প্রথমে দেখাবো শুভলং ঝর্ণা, যেটা ছোট ওইটা। আর যখন আমি এই জায়গাতে হাঁটতেছিলাম, যে ওয়েদার আর যে পরিমাণ রোদ, আমার কাছে এত ভালো লাগতেছিল ভাই। সত্যি কথা বলতে এই দিকটা দেখো, মনে হয় একটা ইউরোপের ফিল আইতাছিল, অনেক বেশি ভালো লাগতাছিল। তো আমরা কিন্তু কাছাকাছি আছি শুভলং ঝর্ণার। এই যে দেখতে পারতেছো সামনে, এইটা কিন্তু শুভলং ঝর্ণা। আর ভাই যেহেতু সিজন না, মানে বর্ষাকাল না, সেহেতু এখানে ঝর্ণাতে কোনো পানি থাকার সম্ভাবনাই নাই। একদম ভাই পানি শূন্য, কোনো পানি নাই, মানে ভাই আশায় আমাদের বৃথা। তো তারপর ভাবলাম একটু উপরের দিকে উঠে দেখি কোনো লিচু টিচু গাছ আছে কিনা। যদি কোনো লিচু গাছ থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট কোবাইলাম। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তো গাইস তোমরা ভাবতে পারো আমি চুরি করছি, আসলে ভাই এগুলো চুরি বলো না, গাছের মালিক টালিক কোনো কিছু আসছিল না, খাইয়ে লিছি। কার না কার গাছ, মনে সরকারি গাছ হইব। তো এখন আমরা যাবো জুম পাহাড়ে, দেখি উপরে জুম পাহাড়ে কি কি আছে। আর গাইস দেখো জুম পাহাড়ের উপর থেকে কত সুন্দর লাগতাছে, নদীরা দেখো, আর এখানে দেখো ভাই ওয়েদারটা কি সুন্দর লাগতাছে। আসলে আমার কাছে পাহাড় এত ভালো লাগে বলার মতন না, আমার কিন্তু ভাই সমুদ্র থেকে বেশি ভালো লাগে পাহাড়। আর এইবার কিন্তু জুম পাহাড়ে একদম সর্বোচ্চ উপরে উঠে গেছি, নিচে কিন্তু আর কোনো উপরে কিন্তু আর কোনো জায়গা নাই। আর এখান থেকে দেখো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ভাই
এখন তো ভিডিও বানাইতেছে বয়স দিতেছে কত আরামে, কিন্তু ওই জায়গার মধ্যে আমার অবস্থা একদম খারাপ ছিল, কারণ যেই পরিমাণ রোদ ছিল আর তার সাথে আমরা একটা ভুল করছি, বুড়লা কি সাথে কোনো পানি না উড়ি নাই। তো তারপর একটা ছোট দোকান পাইছি, আল্লাহ বাঁচাইছে, এই দোকানের মধ্যে পানি আসছিল, যদি পানি না থাকতো তাহলে ভাই সত্যি সত্যি ওই জায়গার মধ্যে শেষ হয়ে যাইতাম। আর পাহাড়ি এলাকাগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখছি, যতগুলো দোকানপাট দেখলাম সবগুলোর মধ্যে কিন্তু মহিলারা বেচা কেনা শুরু করে, মানে বেচা কেনা করে, বাট পুরুষরা একদম তার পাশে বসে থাকে, কিছুই করে না। কিন্তু আমাদের এদিকে বাঙালিরা কিন্তু উল্টা, একদমই উল্টা, মহিলারা কিন্তু কোনো বেচা কেনা করে না, সবকিছু কিন্তু পুরুষরাই করে। তারপর আমরা চলে আসি বড় শুভলং ঝর্ণায়। এই জায়গায় আসার পরে আমাদের সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটে যায়, সেটা একটু তোমাদের পুরোটা বুঝায় বলতাছি। এই যে শুভলং ঝর্ণা, এখানে ঢুকতে লাগে 20 টাকা টিকিট, কিন্তু আমরা জানতাম না। তো আমি আমার ফ্রেন্ড দুজনে কিন্তু এসে পড়ছি মানি ব্যাগ ছাড়া। তারপর উনি বললো যে টিকিট লাগবে 20 টাকা। তো তারপর ওরে ফাটাইলাম যে তুই বোটের মধ্যে যা, বোটের মধ্যে গিয়া মানি ব্যাগটা নিয়ে আয়। তো মানি ব্যাগ আনার জন্য যখনই বোটের মধ্যে যায়, তখন গিয়া দেখে বোটের যে নৌকা চালক আসেনি, সে নাকি আমাদের ব্যাগের চেনগুলো আতাইতেছে, ব্যাগের ভিতরে কি জানি খুঁজতেছে। তো আমার কথা হইলো, সে আমাদের ব্যাগ রাইট ছাড়া কেন ধরবো? তো আমাদের বুঝতে বাকি নাই, ওই আমাদের ব্যাগ নিশ্চয়ই ধরছে কোনো কিছু চুরি করার জন্য, হয়তো টাকা পয়সা বা মোবাইল, যেটা পাইতো ওইটাই সরাই ফেলতো। তো সেই হিসেবে তোমাদের বলতে চাই, তোমরা যদি কখনো রাঙামাটি ঘুরতে আসো, অবশ্যই যখনই কোনো টুরিস্ট প্লেসের মধ্যে বা স্পটের মধ্যে উপরে উঠবা বা ওই জায়গাটা ঘুরতে যাবা, সাথে তোমাদের ফোন, মানি ব্যাগ, টাকা সবকিছু নিয়ে যাইও। এই যে দেখো, এটা হলো বড় শুভলং ঝর্ণা, কিন্তু এখানে কোনো পানি নাই, যেহেতু কোনো সিজন নাই। আর ভাই সিজনের টাইমে এই জায়গায় এত মানুষ থাকে, অনেক মানুষ থাকে, কিন্তু বর্তমানে কোনো মানুষ নাই, যার কারণে কিন্তু ওরা মেরামত করতেছে। আর এইদিকে কিন্তু এই যে দেখতে পারতেছো পাখাটা, এতটুকু পর্যন্ত কিন্তু সবটা পানি থাকে, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো বর্ষাকালে ইনশাল্লাহ আবার আসবো রাঙামাটি। তো একটু উপরে যাওয়ার পরে দেখি দুইটা ছোট বাচ্চা দোলনা খাইতেছে, তারপরে ভাবলাম ওদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। দূর খাইতেছ? এটা কি তোমার বোন নাকি? এটা তোমার বোন? হ্যাঁ, কি কি এটা? এটা কি বলো? ভাই, আমি তো ভাবছি বোন। তোমার নাম কি? জুবা চাকমা। তুমি চাকমা কথা বলতে পারো? অবশ্যই। বলো তো দেখি, বলো যে তুমি কেমন আছো, আমার জিজ্ঞেস করো দেখি। হায় রে, এটা কি কইলো, আমার মাথার উপরে গেছে গা। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, এটা বলো। ওই বলা হিজাব হমামাও। ভাই বুঝি নাই, চায়না কিরণ, আরবি কিরণ, বাংলা কিরণ, হিন্দি কিরণ, কিছুই বুঝি নাই। আর এই ছোট বাচ্চাটা কিন্তু আমাদের সাথে কথা বলতে প্রচুর লজ্জা পাইতাছিল, আর আমিও সাহস দিকে অবাক হয়ে গেছি গা। দেখো, একটা টায়ারের মধ্যে যদি নিচে পড়ে তাহলে কিন্তু সাথে সাথে স্পট ডেড। এতটুক একটা বাচ্চা টায়ারের মধ্যে কেমনে ডুল্লি খাইতাছে, বলতেই হইব চাকমাদের অনেক বেশি সাহস আছে। তো গাইস, এখন আমি তোমাদের নিয়ে যাবো আদিবাসী গ্রাম। ওদের সামনে অনেকগুলো ঘরবাড়ি দেখতে পারতাছো, এইটাই কিন্তু আদিবাসী গ্রাম। তো চলো ওইখানে যাওয়া যাক। আমি জানি গ্রামের নাম শুনে তোমরা হয়তো অনেকেই ভাবছো এখানে হয়তো অনেক মানুষ বাস করে, আসলে তেমন কিছুই না। এখানে মাত্র 15-16টা ফ্যামিলি বাস করে, আদিবাসী ফ্যামিলি আর কি, যার থেকে এই গ্রামের নাম দেওয়া হয়েছে আদিবাসী গ্রাম। আর এখানে তোমরা আদিবাসীদের জামা কাপড়, আদিবাসীদের বিছানা চাদর আর অনেক কিছু আদিবাসীদের দেখতে পারবা। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এগুলো নিতে পারো, আর সামনে গেলে কিন্তু তোমরা আর অনেক দোকান দেখতে পারবা। আর ওই দিন ছিল অতিরিক্ত বেশি পরিমাণ গরম, যেখানে যাই ওইখানে কিন্তু 2 লিটার পানি কিনি, আর পানি কিনার কিন্তু সাথে সাথে পানি শেষ হয়ে থাকা, মানে এত পরিমাণ তৃষ্ণা ছিল আমাদের, আর তার সাথে ছিল অতিরিক্ত গরম। একটা কথা বলি, আমি কিন্তু পাহাড়ের মানুষদের ছোট করতেছি না, কিন্তু পাহাড়ের মানুষ না আমাদের থেকে কমপক্ষে হলো 20 বছর পিছায় আছে। আমরা কিন্তু ডিজিটাল যুগ, তার থেকেও বেশি চলে গেছি, কিন্তু তারা কিন্তু সেই আদিম যুগেই পড়ে রয়েছে। তাদের এখানে এখনো কোনো নেট নাই, আর তেমন কেউ স্মার্টফোন ইউজ করে না, সবাই নর্মাল ফোন ইউজ করে, আর নেটই তো নাই। আর ভাই এখানের মানুষের চলাচল যেরকমটা ছিল আদিম যুগে, ঠিক ওই রকম এখনো আছে। তবে আমি একটা কথা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি কিন্তু এসব এলাকা ঘুরতে আসলে অনেক শান্তি পাইবেন। আর এই যে উপরে একটা মন্দির দেখতে পারতেছেন, এটার কিন্তু অনেকে বৌদ্ধ মন্দিরও বলে, আবার অনেকে স্বর্ণ মন্দিরও বলে। এটা কিন্তু আদিবাসী গ্রামে অবস্থিত। আদিবাসী গ্রাম কিন্তু আমাদের ঘুরা শেষ, এখন আমরা আবার রাঙামাটি বাজারের দিকে রওনা দিতে আসছি। এখানে সামনে রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার আদিবাসী খাবার বা পাহাড়ি খাবার আমি তেমন একটা খাইতে পারবো না, যার কারণে আমার রাঙামাটি বাজারে গিয়ে খাবার খাইতে হইব। তো আমরা কিন্তু বোটে উঠছিলাম মোটামুটি 11টার দিকে, আর এই যে এখন বাজতে আসছে প্রায় 5:30। আমরা সারাদিন কিন্তু বোটেই ছিলাম। আর এই যে দেখো, এখন কিন্তু একদম কাছাকাছি এসে পড়ছি লঞ্চ ঘাটের। আর ব্লগটা কিন্তু এমনি অলরেডি 15 মিনিটের বেশি হয়ে গেছে গা। তার সাথে যদি এখন আমি আবার কক্সবাজারের পার্টটা অ্যাড করি, তাহলে অনেক বেশি বড় হয়ে যাইব, যার কারণে কক্সবাজারের পার্টটা আমি এই ব্লগের মধ্যে অ্যাড করবো না, কারণ বেশি বড় ব্লগ হলে কিন্তু তোমরাই পরে বোরিং ফিল করবা। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু কক্সবাজারের ব্লগটা আপলোড করবো এই চ্যানেলের মধ্যে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও।